আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে শক্তির ক্রিয়া কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ে শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র এই দুটো বিষয়ের উপর আলোকপাত করব। প্রথমত শক্তির নিত্যতা সূত্র, এটা পড়েছিলে তোমরা। কি পড়েছিলে? শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। বলছে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির বিনাশ বা ধ্বংস নেয়, এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। কিন্তু পরে বিজ্ঞানে আইনস্টাইন বললেন ভর ও শক্তির মন মিলিত পরিমাণ মহাবিশ্বের ভর, এবং ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। এটা গেল শক্তির নিত্যতা সূত্র। আমাদের পরে হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এটা একটু বুঝে নিন। ধর না, এটা বস্তুকে অবাধে পতনশীল। বস্তুটা কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আরোহণ করে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বস্তুটা অবস্থিত। এম ভরে বস্তু এইচ উচ্চতায় অবস্থিত। তাহলে যেহেতু বস্তুটা ভূপৃষ্ঠের সাপেক্ষে উপরের দিকে আছে, তাহলে এর স্থিতিশক্তি আছে। এর স্থিতিশক্তি কত? mgh। স্থিতিশক্তি কত? mgh। এবং বস্তুটা আমি ধরে আছি, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় আছে। গতিশক্তি কত? 0। গতিশক্তি কত? 0। তাহলে স্থিতি প্লাস গতি। বলছি এখানে যদি স্থিতি প্লাস গতি কত হলো? mgh প্লাস 0। তাহলে মোট শক্তি কত হলো এখানে? mgh। মোট শক্তি কত? সমান mgh। এটা আমরা বুঝতে পারলাম। বস্তুটাকে আমি রিলিজ করলাম, অর্থাৎ ছেড়ে দেবো। অবাধে করছে, এবার অবাধে করছে বস্তুটা। ধরুন কোনো একটা অবস্থানে, এই অবস্থানে বলছে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলছে এখানে যেহেতু বস্তুটা মোট শক্তি mgh হচ্ছে, এখানেও বস্তুটা মোট শক্তি mgh হবে। এবং বস্তুটা এসে ভূপৃষ্ঠে এসে পড়লো, তখন এই অবস্থানে বস্তুর মোট শক্তি mgh। এটা হবেই। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। অবশ্যই ধরে নিতে হবে কি এখানে কোনো বায়ুমণ্ডলে উপস্থিত নেই, অর্থাৎ কোনো অপচয় শক্তি। কারণ বায়ুমণ্ডলে যখন উপস্থিত থাকবে তখন সান্দ্র বল ক্রিয়া করবো গতিকে। এই সান্দ্র বলের জন্য কিছুটা শক্তির অপচয় হয়। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটা কি? বইয়ের মধ্যে কষ্ট করে আছে, এখান থেকে দিচ্ছি। বলছি কোনো অপচয় শক্তি যদি না থাকে, অর্থাৎ কোনো অপচয় শক্তি অনুপস্থিত, অবাধে পতনশীল বস্তু, অবাধে হচ্ছে অবাধ কথার অর্থ হচ্ছে কোনো প্রকার বিরুদ্ধ বল নেই। বিরুদ্ধ বল যদি না থাকে, কোনো অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে, এই অবস্থান হোক আর এই অবস্থান হোক আর এই অবস্থান হোক, যে কোনো অবস্থানে মোট শক্তির পরিমাণ, মোট যান্ত্রিক শক্তি কি হবে? ধ্রুবক হবে। অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি যদি mgh হয়, এখানেও mgh, এখানেও mgh। এর প্রমাণটা আমরা এবার করব। এর প্রমাণ শক্তির সংরক্ষণ সূত্রের প্রমাণ। এই শক্তির সংরক্ষণ সূত্রটা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? অবাধে পতনশীল বস্তুর কোনো অপচয় শক্তি যদি না থাকে, তাহলে অবাধে পতনের সময় যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এই অবস্থানে যান্ত্রিক শক্তি যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এই সংরক্ষণ সূত্রের প্রমাণটা ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রমাণটা আমরা করব। আমরা অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক, এই সূত্রটার একটা প্রমাণ করব। এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে আমি একটা বস্তুকে এই উচ্চতা, এখান থেকে এই উচ্চতায় আমি তুলেছি। আমি যেহেতু বাহ্যিক সংস্থা, অর্থাৎ অভিকর্ষ বল এইদিকে, আমি তার বিরুদ্ধে এখানে তুলেছি। তাহলে এখানে আমাকে দেখতে হবে আমার দ্বারা কৃতকার্য যে পরিমাণ হবে সেটাই হবে এই বস্তুর কি? এই বস্তুর স্থিতিশক্তি। তাহলে এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, স্থিতিশক্তি কত? তাহলে আমরা কতগুলো বিন্দু নেবো, আর ডেটাগুলো বলছে এম ভরের একটা বস্তু ভর কত? এম ভরের একটা বস্তু ভূপৃষ্ঠের সাপেক্ষে এই উচ্চতা আরোহণ করেছে। এই বিন্দুতে যেখানে স্থির অবস্থায় আছে, তাহলে এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে স্থিতিশক্তি, প্রথমে স্থিতিশক্তি
শক্তি কত? এ বিন্দুতে স্থিতিশক্তি mgh। গতিশক্তি কত? গতিশক্তি স্থির অবস্থায় আছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি এর জায়গায় কত? 0 স্কয়ার। মোট শক্তি কত? তুমি যেটা বলো মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি হবে কত? mgh প্লাস 0 সমান কত? mgh। আচ্ছা, তাহলে এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত বললাম? mgh। খুব ভালো, এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mgh। আমাকে এবার দেখতে হবে বি বিন্দুতে বস্তুটাকে আমি ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়ার ফলে কি হবে? বস্তুটা অবাধে পড়বে, অবাধে করতে করতে বি বিন্দুতে এলো। তখন যখন বি বিন্দুতে এলো তখন তার বেগ হচ্ছে ভিবি। কতটা দূরত্ব অতিক্রম করছে? এক্স দূরত্ব অতিক্রম করছে। ত্বরণ কত? কত ত্বরণে? জি ত্বরণ। ত্বরণ কত? জি। তাহলে এইখান থেকে এখানে যে বস্তুটার বেগ কত? ভিবি। তাহলে আমরা এবার বি বিন্দুতে এ বিন্দু বিবেচনা করব। বি বিন্দু, বি বিন্দু অবস্থানে, তাহলে বি বিন্দুর অবস্থানে আমরা কি বলতে পারি? আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2ax 2as থেকে পাই কি পাই? কি পেতে পারি? দেখো এখানে বেগ কত? ভিবি। শুধু মানগুলো পুট করব। ভিবি স্কয়ার সমান ইউ এর মান কত ছিল? 0 প্লাস 2 ত্বরণ, ত্বরণ কত? এখানে অবাধে অভিকর্ষীয় ত্বরণ, কত ত্বরণ? জি ত্বরণ, 2gx। তাহলে ভিবি স্কয়ার সমান 2gx পেলাম। তাহলে এখানে বেগের মান পেয়ে গেলাম। তাহলে বি বিন্দুতে বেগ পেয়ে গেলাম ভি স্কয়ার সমান এত। তাহলে বি বিন্দুতে স্থিতি কত? স্থিতি শক্তি, স্থিতি শক্তি কত হবে বি বিন্দুতে? দেখো খেয়াল করো, স্থিতি শক্তি হবে গোটাটা h, h মানে x। তাহলে এই দূরত্বটা কত? h মাইনাস x। এখানে এই ভূপৃষ্ঠের সাথে এই দূরত্বটা কত? h মাইনাস x। তাহলে এই দূরত্বটা হবে h মাইনাস x, এই দূরত্বটা। ব্যাস, এই দূরত্বটা যদি h মাইনাস x হয়, স্থিতি শক্তি কত হবে? mgh। মনে মনে ভাবে এখান থেকে এখানে তুলেছি উচ্চতা, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা h মাইনাস x, তাহলে স্থিতি শক্তি কত? mgh মাইনাস x। এটা পেলাম। ঠিক তেমনি গতিশক্তি কত পাবো? গতিশক্তি কত পাবো? গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। কত? হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার মানে কত? ভিবি স্কয়ার। ভিবি স্কয়ার সমান কত পেয়েছি? কত? 2gx। তাহলে 2gx। ওকে, 2 ক্যান্সেল হলো, mgx সমান কত পেলাম? mgx। তাহলে বি বিন্দুতে স্থিতি কত? এটা হচ্ছে স্থিতি শক্তি। গতিশক্তি কত? এটা মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। মোট শক্তি কত? এটা প্লাস এটা। তার বিভিন্ন মোট শক্তি কত হবে? মোট শক্তি এইটা প্লাস এটা, তাহলে মোট শক্তি হবে, দেখো খেয়াল করে দেখো, mgh মাইনাস mgx। তাহলে mgh মাইনাস mgx প্লাস এটা পেলাম গতি, স্থিতি, এটা পেলাম স্থিতি, গতি কত? mgx প্লাস mgx। mgx ক্যান্সেল হয়ে যাবে, পড়ে আছে কি? mgh। তাহলে বি বিন্দুতে মোট শক্তি mgh, এই বিন্দুতে মোট শক্তি mgh। এবার চল ধরে নিলাম বস্তুটা বি থেকে সি তে এলো, ধরুন এই অবস্থান, ভূপৃষ্ঠে জাস্ট আঘাত করা গেছে সি বিন্দুতে। কোন বিন্দুতে পড়লো? সি বিন্দু। এটা হচ্ছে সি বিন্দু। এবার সি বিন্দুর কথা বিবেচনা করি। সি বিন্দুতে আমাদের কি হয়? সি বিন্দুতে দেখো সি বিন্দুর ক্ষেত্রে কি হবে? সি বিন্দু, সি বিন্দুতে কি হবে আমরা দেখে নিচ্ছি। সি বিন্দু দেখো, ধরো এখান থেকে এখানে পড়ছে, প্রাথমিক বেগ কত? ইউ সমান 0 এবং সি বিন্দুতে বেগ ধরো ইউসি, ভিসি ধরে নিলাম, ভিসি সি বিন্দুতে বেগ ভিসি। তাহলে ওই সমীকরণ ভি স্কয়ার সমান এই সমীকরণটা ব্যবহার করব। অন্তিম বেগ কত? ভিসি। তাহলে ভিসি স্কয়ার সমান 0।
ইউ এর মান 0 প্লাস 2gh 2gh h 2gs, তাহলে s বলতে কত এইখান থেকে এখানে নেমেছে, মানে কত দূরত্ব নেমেছে h, তাহলে 2gh, therefore 2gh। তাহলে বি বিন্দুতে ভি স্কয়ার সমান এত হবে, তাহলে বি বিন্দু এই সরি সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে স্থিতি কত হবে, স্থিতি শক্তি খেয়াল করুন ভূপৃষ্ঠেই পড়ে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে অবস্থান কি, ভূপৃষ্ঠের সাপেক্ষে অবস্থান 0, তাহলে সি বিন্দুতে স্থিতি শক্তি হবে 0, সি বিন্দুর স্থিতি শক্তি কত 0, আর গতি শক্তি কত হবে খেয়াল করো, গতি শক্তি হবে বেগ কত পেয়েছি, গতিবেগ এইটা হাফ এম স্কয়ার, হাফ এম ভিসি স্কয়ার, হাফ এম ভিসি স্কয়ার, ভিসি স্কয়ার জায়গায় কি পুট করবো, ভিসি স্কয়ার 2gh, মানে হাফ এম ইন্টু 2gh, 2 কেটে গেল, পড়ে আছে কি mgh, তাহলে mgh, তাহলে এখানে গতি শক্তি mgh, স্থিতি শক্তি কত 0, তাহলে মোট শক্তি কত, মোট শক্তি কত পেলাম 0, স্থিতি প্লাস গতি মানে mgh। বাহ, তাহলে এখানেও mgh পেলাম, এখানেও mgh পেলাম, এখানেও mgh পেলাম। এখান থেকে প্রমাণ হলো অবাধে পতনশীল বস্তু সব অবস্থানে কি হবে, সব অবস্থানে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই হয়, একই থাকে, ধ্রুবক হয়, স্থির হয়, অপরিবর্তিত থাকে, সংরক্ষণ থাকে। এই শব্দগুলো আমরা এটা প্রমাণ করলাম। এইখান থেকে এবার কতগুলো রাশিমালা আমরা এবার দেখে নেব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। একটা সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব, ভরবেগ যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করছি ও গতিশক্তি যাকে ই দ্বারা চিহ্নিত করব, মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তি এর মধ্যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। খেয়াল করে রাখবো, ধরুন না এম ভরে একটা বস্তু আছে, বস্তুর ভর এম, বেগ হচ্ছে ভি, তাহলে ভরবেগ কত হবে, তাহলে এম ভরে একটা বস্তু ভি বেগে গতিশীল, কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। বস্তুটির ভরবেগ কত হবে, বস্তুটির ভরবেগ হবে ভরবেগ পি দ্বারা, ভরবেগ পি সমান কি এমভি। বেশ, ঠিক আছে। বস্তুটির গতিশক্তি কত হবে, গতিশক্তি সমান হাফ এম, গতিশক্তিকে কি দ্বারা চিহ্নিত করছি ই সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে পি এবং ই এর মধ্যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব, অনেকভাবে করা যায়, পি বাই ই এই আকারেও করা যায়। তাহলে সম্পর্ক এটা ধরো পি লেফট সাইডে আছে ই, তাহলে পি বাই ই করলাম, তাহলে এমভি বাই হাফ এম ভি স্কয়ার। এম ক্যান্সেল হলো, এখানে একটা ভি আছে, এখানে দুটো ভি আছে, ক্যান্সেল হলো, দুইটা পড়ে উঠলো, তাহলে 2 বাই ভি, তাহলে 2 বাই ভি, 2m। তাহলে দেখো পি স্কয়ার সমান কি পেলাম, পি স্কয়ার বাই ই সমান 2m, তাহলে পি স্কয়ার ইকুয়ালস টু 2me, therefore ভরবেগ p equals to √2me, অর্থাৎ ভরবেগ সমান √2me, ইটা হচ্ছে গতিশক্তি। এই রাশিমালাটা খেয়াল রাখলেও অসুবিধা নেই। তাহলে পি সমান √2m। এখান থেকে অনেক ধরনের সমস্যা আসতে পারে। কিরকম, একটা বস্তু ভর m বেগ v, তাহলে তার ভরবেগ কত হবে, ভরবেগ mv। এবার যদি বলা হয় একটা বস্তু ভর m বেগ v দেওয়া হলো না,
গতিশক্তিটা কি দেওয়া হবে? গতিশক্তি তাহলে এম হলো একটা বস্তু, গতিশক্তি তার ভরবেগ কত, এই বস্তুটার ভরবেগ কত হবে √2m। খেয়াল করে দেখো এখান থেকে কতগুলো সমস্যা। বস্তুর ভর যদি আমি 4 গুণ করে দিই, বস্তুর ভর যদি 4 গুণ করে দিই, ভর যদি 4 গুণ করে দিই, ভরবেগ কত হবে? ভরবেগ কত হবে? ভর যদি 4 গুণ করে দিই, গতিশক্তি ই থাকলো, ভরটা 4 গুণ করে দিলাম, তাহলে আমার ভরবেগ কত হবে? এম এর কত বসাবো? 4 বসাবো, 4m বসাবো, 4m বসালে এখান থেকে 2 বেড়ে আসবে, অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। এই নানা ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো। তাহলে পি সমান √2m, গুরুত্বপূর্ণ সূত্র। আবার গতিশক্তি যদি দ্বিগুণ, গতিশক্তি যদি 4 গুণ করে দেওয়া হয়, তাহলে ভরবেগ কি হবে? এটা 4, এর জায়গায় তখন 4ই বসাবো, তাহলে কি পেয়ে যাবো? পি সমান পেয়ে যাবো 2m, এর জায়গায় 4ই বসালে এটা 2 বেরিয়ে আসবে। তাহলে পূর্বের গতিশক্তি কত হবে? পূর্বের ভরবেগের দ্বিগুণ হবে। এই ধরনের সম্পর্কের দিয়ে কিন্তু সমস্যা আসে, অনেক ধরনের সমস্যামূলক প্রশ্ন আমরা পেতে পারি। দেখো একটা সমস্যা, একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, কি সমান? ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? এটা একটা সমস্যামূলক প্রশ্ন। একটা ধরে নাও একটা বস্তু, ভর m1, বেগ v1, ভরবেগ p1 এবং গতিশক্তি e1। আর একটা বস্তু আছে, অবশ্যই এটা ভারী বস্তু, ভর m1, ভরবেগ p1 এবং গতিশক্তি e1, নয় এটা 2 ধরি, ভর m2, ভরবেগ p2 এবং গতিশক্তি e2। কার দুজনের ভরবেগ সমান বলেছে, অর্থাৎ p1 সমান p2 বলেছে, তাহলে গতিশক্তি কার বেশি সেটা মানে দেখতে হবে। অবশ্যই এখানে m2 গ্রেটার দেন m1, বুঝলি তো? m2 গ্রেটার দেন m1, এটা আমাদের বিবেচনা করতে হবে। একটা হালকা বস্তু, একটা ভারী বস্তু। হালকা বস্তু ভর m1, ভরবেগ p1 এবং গতিশক্তি e1, ভরবেগ m2, এই ভর m2, ভরবেগ p2 এবং গতিশক্তি e2। এর ক্ষেত্রে আমরা জানি p সমান √2m, p1 সমান কি পাবো? √। এর ক্ষেত্রে 2m1 p1, আর কিছু করবো না। এর ক্ষেত্রে p1 সমান এত পেলাম। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে p2 কি পাবো? √2m2 e2। শর্ত কি? শর্ত বলেছে ভরবেগ সমান, শর্তানুসার শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে p1 সমান p2, তাহলে আমরা মান পুট করবো। p1 এর মান কত? √2m p1, 2m1 p1 সমান √2m2 e2। ওকে, দেখো রুট ক্যান্সেল হলে কি হবে? পড়ে থাকবে কি? আমি এদিকে করছি, এবার এটা রুট চলে গেল, বোথ সাইড স্কোয়ার করলাম, রুট চলে যাবে, তাহলে পড়ে থাকবে 2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে m1 e1 সমান m2 e2, তাহলে হয়ে যাবে দেখো m1 e1 সমান m2 e2। আমাকে কি করতে হবে? গতিশক্তির তুলনা, তাহলে e1 বাই e2, অর্থাৎ e2 কে এই সাইডে নিয়ে গেলাম, m1 কে এই সাইডে, e1 বাই e2 সমান হয়ে যাবে m2 বাই m1। আচ্ছা, এই দুটোর মধ্যে m2 বড়, তাহলে উপরটা বড় নিচেটা ছোট, উপরটা বড়, ভগ্নাংশটা কি? গ্রেটার দেন 1, তাহলে m2 বাই m1 গ্রেটার দেন 1। এখান থেকে আমি এখানে করছি, তাহলে e1 বাই e2 কি গ্রেটার দেন 1, therefore e1 গ্রেটার দেন e2। অর্থাৎ প্রথম বস্তুটা গতিশক্তি বেশি, প্রথম বস্তুটা কি? গতিশক্তি বেশি, যা ভরবেগ সমান হলেও প্রথম বস্তুটা গতিশক্তি বেশি। ক্লিয়ার হলো? একই রকম প্রশ্ন, একটা হালকা একটা ভারী বস্তু ভরবেগ সমান, এটা পেলাম, এটা কার গতিশক্তি বেশি? এর গতিশক্তি বেশি। ভরবেগ দুজনেরই সমান, p1 আর p2 সমান, কিন্তু এর গতিশক্তি বেশি আর গতিশক্তি কম। পেলাম একই ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারো। একটা হালকা এবং একটা ভারী বস্তু ভরবেগ সমান না করে বলা হলো গতিশক্তি সমান, আর এই গতিশক্তির জায়গা বলে রাখা হলো
তাহলে বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ, কোনটির ভরবেগ বেশি, কোনটির ভরবেগ বেশি, ভরবেগ বেশি। প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হবে, তাহলে কোন ক্ষেত্রে ভরবেগ বেশি। তাহলে দেখো আবার সেই সিচুয়েশনে রাখি, কি m1 ভরের একটা বস্তু ভরবেগ p1 গতিশক্তি p1, m2 ভরের বস্তু ভরবেগ p2 গতিশক্তি p2, m2 অবশ্যই বেশি। তাহলে শর্ত অনুসারে রাখি p1 সমান কি, প্রথম বস্তু p1 সমান কি √2m, 2m1 e1। তাহলে e1 এর আকারে প্রকাশ করব। তারপর e1 সমান কি হবে, s এর স্কয়ার করব, p1 স্কয়ার সমান 2m1 e1। তারপর e1 equals to p1 স্কয়ার বাই 2m1, e1 equals to কি p1 স্কয়ার বাই 2m1। e1 সমান এত পেলাম। সিমিলারলি e2 সমান কত পাবো, একই ভাবে এই বস্তুটার গতিশক্তি কত e2 বাই 2m2। আমাদের দুটো বলেছে গতিশক্তি সমান e1 সমান e2 শর্ত অনুসারে। তাহলে আমরা কি বলতে পারি, শর্তে বলেছে যেহেতু প্রথমটা গতিশক্তি সমান দ্বিতীয়টার গতিশক্তি, e1 এর মান পুট করব কি p1 স্কয়ার বাই 2m1 সমান e2 এর জায়গায় কি p2 স্কয়ার বাই 2m2, 2 ক্যান্সেল হলো। তাহলে p1 বাই p2, e2 কে এদিকে আনলাম, e2 কে এদিকে আনলে p1 স্কয়ার বাই p2 স্কয়ার ইকুয়ালস টু পাবো m1 বাই m2, m1 বাই m2। তাহলে p1 স্কয়ার বাই p2 স্কয়ার, তাহলে অতএব p1 বাই p2 সমান কত √2 m1 বাই m2। এইবার আমরা খেয়াল করবো √m1 বাই m2, খেয়াল করে দেখবো, খেয়াল করে দেখো তো p1 বাই p2 সমান m1 বাই m2, m1 উপরটা ছোট নিচেটা বড়, ভগ্নাংশ কি লেস দেন 1, তাহলে p1 বাই p2 কি লেস দেন 1, therefore p1 লেস দেন p2, অর্থাৎ প্রথমটা ভরবেগ কম দ্বিতীয়টা ভরবেগ বেশি। তাহলে দুজনা গতিশক্তি সমান হলে এটা আমরা পাবো। এই সম্বন্ধে অনেক ধরনের সমস্যামূলক প্রশ্ন আছে এবং এখান থেকে সুন্দর সুন্দর নিউমেরিক্যাল প্রবলেমও আছে, যেগুলো তোমরা প্র্যাকটিস করো। আবার পরের ক্লাসে দেখা হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।